অষ্টাদশ পর্ব। কারাপ্রাচীরের বাহিরে যে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও ইহা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তি লাভ করিয়া সে যে জেলের বাহিরে পা দিয়াই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর জড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান, তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার, পণ্ডিত ও ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করিয়া কাঁদো কাঁদো গলায় কহিল, রমেশ ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচার্যি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি, ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভালো রমেশ, বাইরে এই 6টা মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি। রমেশ কি করিবে কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। হেডমাস্টার পাড়ুই মহাশয় একেবারে ভুলুণ্ঠিত হইয়া রমেশের পায়ের ধুলো মাথায় লইলেন। তাহার পিছনের দলটি তখন অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার ঘটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেনির কান্না আর মানা মানিল না। অশ্রু গদগদ কণ্ঠে কহিল, দাদার উপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল, মা কেঁদে কেঁদে 2 চক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেনি সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিলেন। ঘা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন জাজল্যমান। বেনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিলেন, কাকে আর দোষ দেব ভাই, আমার নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি, কিন্তু সে আর শুনে কি হবে বলিয়া মুখের উপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছেই, তাই সে কথা শুনিবার জন্য আর পীড়াপিড়ি করিল না। কিন্তু বেনি যে জন্য এই ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়া সে নিজেই মনে মনে ছটফট করিতে লাগিল। মিনিট 2 নিঃশব্দে কাটার পরে সে আবার একটা নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক মুখে আর করতে পারিনে, মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারিনে বলে কত শাস্তি যে ভোগ করতে হয়, কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না। রমেশ চুপ করিয়া শুনিতেছে দেখিয়া বেনি কণ্ঠস্বর আরও মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যা করি, কিন্তু তবু সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, মাকে মারলি, কিন্তু নির্দোষীর ভগবান আছেন বলিয়া সে গাড়ির বাহিরে আকাশের পানে চাহিয়া আর একবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়া শুনিতে লাগিল। বেনি একটু থামিয়া কহিল, রমেশ, রমার সে উগ্র মূর্তি মনে হলে এখনো হৃৎকম্প হয়। দাঁতে দাঁতে ঘষে বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি? পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ। আমিও রেগে বলে ফেললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিক মতো গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতা
রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়াই রমার মাসির মুখে শুনিয়াছিল। তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকণ্ঠ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিয়া কহিল, খুন করা তার অভ্যাস আছে তো। আকবর লেঠেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরঞ্চ তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখছ তো, এই ক্ষীণজীবী বলিয়া বেনি একটু চিন্তা করিয়া লইয়া তুষ্ট কলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষায় ধীরে ধীরে গ্রথিত করিয়া বিব্রত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপর? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, তারপরে কি আর মনে আছে ভাই? কে কিসে করে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো, কে দেখলে, কিছুই জানি নে। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এ যাত্রা যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটি কথাও কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 10 আঙ্গুলি জড়ো হইয়া বজ্র কঠিন মুঠায় পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাণ করিবারও কাহারও সাধ্য রহিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত। তাহার অসাধ্য যে কিছুই নাই, ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে, তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরিয়া আসায় গ্রামময় যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসের যেটুকু গ্লানি তাহার মধ্যে অবশিষ্ট ছিল, দেখিতে দেখিতে তাহা উবিয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরিয়া গিয়াছে, তাহাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কয়টা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল, তাহা ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে প্রতিহত হইয়া কাজ করিতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইয়াছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়াও সমস্ত গ্রামের লোক যে তাহার কতদূর বাধ্য, তাহা আজ সে যেমন দেখিতে পাইল, এমন কোনো দিন নয়। ইহারি বিরোধ হইতে পরিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁফ ছাড়িয়া বাঁচিল। শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত। সে কথা একে একে সবাই তাহাকে জানাইয়া গিয়াছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেনিকে স্বপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয় তাহার বিস্ফারিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়াই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পুনরুদ্যমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢালিয়া দিয়া সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকল বিষয়ের খোঁজ খবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটা বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা রমার প্রসঙ্গ। সে পীড়িত তাহা পথে শুনিয়াছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহে নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়াছিল, শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মূল, তাহা সবাই জানে। সুতরাং এইখানে বেনি যে মিথ্যে কথা কহে নাই, তাহাতে আর সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেনি আসিয়া রমেশকে চাপিয়া ধরিল।
পীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ লইয়া বহুদিন হইতে রমার সহিত তাহার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। এই সুযোগে সেটা হস্তগত করিয়া লওয়া তাহার উদ্দেশ্য। বেনি বাহিরে যাই বলুক, সে মনে মনে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মকদ্দমা করিতে পারিবে না। উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে জিদ ধরিয়া বসিল। রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেনি বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে রেয়াত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখই বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য, রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না। বেনির সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গেল। তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল। বেনি কাজ হইতেছে জানিলে ধৈর্য ধরিতে জানে। সে তখনকার মতো আর পীড়াপিড়ি না করিয়া চলিয়া গেল। এবার আর একটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়াছিল। বিশ্বেশ্বরীর কোনোদিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তাহা সে পূর্বেও জানিত, কিন্তু এবার ফিরিয়া আসিয়া সেই অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেনির সমভিব্যাহারে যেদিন সে গৃহে প্রবেশ করিয়াছিল সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়াছিলেন, সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়াছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল, যাহাতে সে ব্যথাই পাইয়াছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশীবাস সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল সেদিন তো তিনি কোনো কথা বলেন নাই। যদিচ সে জানিত তিনি নিজে হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনো দিন ভালোবাসেন না, কিন্তু আজিকার সংবাদটার সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলিয়া ধরিবা মাত্র তাহার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইল। আর তাহার লেশ মাত্র সংশয় রহিল না, জ্যাঠাইমা সত্যই বিদায় লইতেছেন। এ যে কি, তাহার অবিদ্যমানতা যে কি অভাব মনে করিতেই তাহার 2 চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্ত বিলম্ব না করিয়া সে এই বাটিতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন সময় যে? এ দাসীটি বহুদিনের পুরনো। সে মৃদু হাসিয়া কহিল, মার আবার সময় অসময়, তাছাড়া আজ তাঁদের ছোটবাবুর পৈতে কি না? রমেশ জিজ্ঞাসা করিল, যতীনের উপনয়ন? রমেশ আরও আশ্চর্য হইয়া কহিল, কই, এ কথা তো কেউ জানে না। দাসী কহিল, তাঁরা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন কি না? রমেশের বিস্ময়ের অবধি রহিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাটটা ফিরাইয়া বলিল, কি জানি ছোটবাবু, রমা দিদির কি সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা। আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানি না ছোটবাবু। বলিতে বলিতে সে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এ যে বেনির ক্রুদ্ধ প্রতিশোধ তাহা জিজ্ঞাসা না করিয়াও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোন বিশেষ কদর্য ধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়াছে, এ সকল ঠিকমতো অনুমান করা তাহার দ্বারা সম্ভবপর ছিল না। ইতি পল্লী সমাজ উপন্যাসের 8ম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।